দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। বলতে পারি মধ্যপ্রাচ্য অবশেষে শান্তির পথে হাঁটতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান দুপক্ষই আশাবাদী। ইরান বলছে লেবাননের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি টিকবে না। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন এই লড়াইতে তেহরান বিজয়ী হয়েছে। সবকিছু মিলে দুপক্ষই নিজেদের বিজয় দাবি করছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ বিষয় বিস্তারিত আলোচনার পথ প্রশস্ত করেছে। পাশাপাশি যদিও আনুষ্ঠানিকভাবে খুব কম বিবরণ এখন পর্যন্ত দুপক্ষ প্রকাশ করেছে, ইরান নিশ্চিত করেছে যে এই খসড়া চুক্তির মাধ্যমে লেবানন সহ সব রণাঙ্গনের যুদ্ধের অবসান ঘটাবে। এটা হলো ইরানের একদম স্পষ্ট দাবি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি যেই নেভাল ব্লকেট দিয়েছেন এটা তুলে ফেলার ঘোষণা দিয়েছেন। মার্কিন সেনাবাহিনী বলেছে আগামী শুক্রবার থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে যাবে। ইরান তার অবস্থান থেকে সরে যাবে, আমেরিকা তার নেভাল ব্লকেট তুলে দিবে। ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো আসা যাওয়া শুরু করেছে, হয়তোবা সীমিত আকারে, বাট শুক্রবার এটি আনুষ্ঠানিক রূপ পাবে। তার মানে ১০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের আমরা অবশেষে অবসান দেখতে পাচ্ছি আপাতত। এই যুদ্ধে কে বিজয়ী কে পরাজিত এটা নিয়ে অনেক বিশ্লেষণ আসবে, কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই যুদ্ধে পুরোপুরি বিজয়ী হয়েছে ইরান। আমি ইরান সাপোর্ট করছি বিষয়টা এরকম না। এই যুদ্ধের সবচেয়ে বড় মূল কারিগর ছিল কে? ইসরায়েল। কি পেয়েছে ইসরায়েল বলেন? কিচ্ছু পায় নাই। পুরো পৃথিবীতে ইসরায়েল একা হয়ে পড়েছে, এক ঘরে হয়ে পড়েছে। ইউরোপ, ন্যাটো, পশ্চিমা দুনিয়া, গালফ একে একে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ওই দেশটির উপর থেকে। আমি বলছি না, এটি ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন। যখন ইরান এবং আমেরিকার শান্তি চুক্তি ব্যাহত করার জন্য লাস্ট অ্যাটাক ইসরায়েল লেবাননে করে বৈরুতে, তখন ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেছেন লাস্ট, যখন ইরান তার মিসাইল রেডি করছে আবারও মারবে, তখন আমেরিকা ইরানকে রিকোয়েস্ট করছে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, তোমরা কোনো অ্যাটাক করো না, আমি নেতানিয়াহুকে বাধ্য করব অ্যাটাক বন্ধ করার জন্য, কারণ সে এই যুদ্ধটা আবার লাগাতে চায়। ট্রাম্পের এই যে শুভ বুদ্ধিটা হয়েছে, আমি মনে করি আগামীতে মার্কিন প্রেসিডেন্টের জন্য এই বক্তব্যটা খুব কাজে লাগবে। সে কি বলছে? যে তোমার এবং আমার মধ্যে যে যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে এটাকে ভেঙে ফেলার জন্য এই চক্রান্ত হচ্ছে। এটা কি আমেরিকা নতুন বুঝলো, নাকি আগে থেকে বুঝতো কিন্তু না বোঝার ভান করতো বা নিজেদের স্বার্থে ওই দেশটিকে ব্যবহার করতো? যখন ইরান বুঝলো যে ট্রাম্প এমন একটি কথা বলেছে, তখন ইরান ট্রাম্পকে একটা রাস্তা দিল খুলে। ওকে ফাইন, তুমি যেহেতু এই কথাটি বলছো, এই কথাটি আগে আমরা বলেছি যে সে এই যুদ্ধে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে সে তার লাভ ঘরে তুলতে চাচ্ছে, তার গ্রেটার ইসরায়েল তৈরির নীল নকশা বাস্তবায়ন করতে চায়। তখন ট্রাম্প এই পক্ষে কোনো ইয়েস নো কিচ্ছু বলেনি। যখন ট্রাম্প নিজেই বলছেন যে সে অন্য কিছু চাইছে পর্দার আড়াল থেকে, তখন ইরান বুঝতে পারছে এবং ইরান এটা করেনি। বিনিময় ইরান বলছে আমার দুটো দাবি আছে, এই দুটো দাবি তোমাকে পূরণ করতে হবে। মানে আমি ইসরায়েলে অ্যাটাক করবো কি করবো না সেজন্য আমার দুটো দাবি আছে। এই ফাঁকে আবার ইরান দুটো দাবি বাস্তবায়ন করে নিয়েছে। ট্রাম্প দ্রুত তার জব্দকৃত অর্থ দেওয়ার অনুমতি দিয়ে দিল, পাওয়া শুরু হয়ে গেল। কয়েকটি দেশ থেকে বেশ ভারী অঙ্কের টাকা ইরান পেয়ে গেল। পাশাপাশি তার যেই নেভাল ব্লকেট এটাকে তুলে ফেলার ঘোষণা দিতে বলল। ট্রাম্প ঘোষণা দিয়ে ফেলল, এখন ইরানের তেল গ্যাস অবাধে যাতায়াত শুরু করতে পারবে, করা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের সামনে দুটো বিষয় আসছে। ইরানের সামনে যে বিশাল চ্যালেঞ্জ ছিল, ইরান সেই চ্যালেঞ্জ উতরে গেল কিভাবে? এই যুদ্ধে প্রথম মনে করা হয়েছিল যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ইরান তার শক্তিমত্তা, সাহসিকতা, আপোষহীনতা দিয়ে প্রমাণ করেছে সে বিশ্ব শক্তির সামনে দাঁড়াতে পারে। এই একটি মেসেজ ইরানকে আজকে বিশ্বময় জনপ্রিয় করে তুলেছে।
একদিকে নেতানিয়াহু কোণঠাসা হয়ে গেছেন, একগোরে হয়ে গেছেন। ট্রাম্প বলছে তোমাকে কেউ পছন্দ করে না, সবাই তোমাকে ঘৃণা করে। ট্রাম্প বলছেন তোমার কারণে আমাকেও ঘৃণা করে, তোমাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই মরার পথে। যদি আমি ইরানকে অ্যাটাক না করতাম তোমাকে কয়েক ঘন্টার মধ্যে নির্মূল করে ফেলতো ওরা। ওরা নিউক্লিয়ার বানিয়ে ফেলছিল, ওরা তোমার উপরে বড় আক্রমণের পুরো পরিকল্পনা করে নেমেছিল। আমি তোমাকে বাঁচিয়েছি নেতানিয়াহু। কে বলছে? ট্রাম্প। আর তুমি আমার কথা শুনছো না, তুমি আমি ছাড়া শূন্য, আমি সরে যাই তোমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। বিষয়টা হলো এরকম। ট্রাম্পের এই বক্তব্যে হুঁশ ফিরে পেয়েছে কি নেতানিয়াহু, নাকি নেতানিয়াহু নতুন কোনো পরিকল্পনা করছে সেটা আল্লাহ ভালো জানে। তবে শক্ত অবস্থান নিয়ে ট্রাম্প নেতানিয়াহু লেবাননে অ্যাটাক বন্ধ করেছে এবং শেষ পর্যন্ত শান্তির দিকে যাত্রা শুরু হয়েছে ট্রাম্পের জন্মদিনের, অর্থাৎ গতকাল তার ৮০তম জন্মদিন ছিল সেই দিনটি থেকে। এখন পুরো পৃথিবী ইরানের দিকে ঝুঁকে পড়ছে। বিভিন্ন দেশ ইরানকে টেলিফোন করে অভিনন্দন দিচ্ছে যে তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী। আর ইসরায়েল ঘরের কোণে বসে জাবর কাটছে। আর ট্রাম্প একাই বলছে আমি বিজয়ী, আমি বিজয়ী, আমি বিজয়ী। কারণ ট্রাম্প বলছে যে ইরান আমাকে দুটো ওয়াদা দিয়েছে। এক, সে হরমুজ থেকে আটল নেবে না, আর ইউরেনিয়াম বাড়াবে না বরং কমাবে। আর ইরান বলছে যে না, ট্রাম্পকে আমরা বলিনি যে আমরা টোল নেব না, আমরা ট্রাম্পকে এইটুকু বলেছি আগামী ৬০ দিন, 60 ডে, 60, বুঝতে পারছেন তো? আগামী ৬০ দিন, ২ মাস আমরা টোল নেব না। এটা সবার জন্য, অর্থাৎ নতুন একটি শোরুম খুলছে ইরান, ধরেন একটা নতুন আউটলেট খুলছে, সবাইকে একটা বোনাস দিচ্ছে ফ্রি। এখন তোমরা যারা যারা আসবে সব ফ্রি। ২ মাস পর থেকে কিন্তু টাকা নেব। দেখবেন অনেক ওয়েবসাইট আছে আপনার ফ্রি ভার্সন থাকে। এই ফ্রি ভার্সনটা যখন সবার কাছে, মানে ফ্রি ভার্সন পেয়ে সবাই যখন ঢোকে, সবার কাছে যখন এটা জনপ্রিয় হয়ে যায়, হঠাৎ করে বাই সিস্টেম চলে আসে, কেনার সিস্টেম চলে আসে, আর ফ্রি থাকে না। তো ইরান বলছে যে ট্রাম্প যেটি বলছে এটা পূর্ণাঙ্গ সত্য নয়, কারণ ট্রাম্পের ফেস সেভিং লাগবে, এই কথাটা বলতে হবে জাতিকে যে ইরান বলছে টোল নেবে না। ইরান বলছে টোল নেবে না, ৬০ দিনের জন্য নেবে না। ৬০ দিন সবাইকে ফ্রি, এত বছর এত যুগের পর যুগ ফ্রি রাখছে না সবাইকে। ইরান তো টাকা নেয়নি, এখন ইরান টাকা নেবে ৬০ দিন পর থেকে, বাট সেটা একটা মেনটেন্যান্স ফি নামে টোলটা নেবে, ঘুরিয়ে পেঁচিয়ে নেবে আর কি ইরান। দেখেন যে কথাটি বললাম বা যে থাম্বনেল দিয়ে ভিডিওটা শুরু করলাম, কপাল খুলবে কার? ইরানের। কিভাবে? এই যুদ্ধে ইসরায়েল তার মিত্র হারালো, আমেরিকা তার পশ্চিমা দুনিয়ার মোরলীপনা থেকে ছিটকে পড়লো, কারণ ন্যাটো ইউরোপ তার পাশে দাঁড়ায়নি। গালফ কান্ট্রি তাকে শেষ পর্যন্ত বাধ্য করছে যুদ্ধবিরতি ঘটাতে, তাকে সাহায্য করেনি ছিটেফোঁটা কিছু দেশ ছাড়া। এবং এক প্রকার ইরানের মতো একটি নিষিদ্ধ রাষ্ট্র, কারণ ইরানকে পশ্চিমা দুনিয়া স্যাংশন দিয়ে নিষিদ্ধ করে রেখেছে কয়েক দশক ধরে, সেই ইরানের বিরুদ্ধে একটি ন্যাটো দেশ আসেনি, একটি ইউরোপীয় দেশ যুদ্ধ করতে আসেনি। অথচ এতদিন ইউরোপ, ন্যাটো, আমেরিকার এক ডাকে চলে আসতো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি একটি দেশও। কে করলো? ইসরায়েল, আমেরিকা। আর লুকিয়ে চপিয়ে আরবের কিছু দেশ ফাঁকা ফুকা দু একটা মারছে যুদ্ধ বিমান বা মিসাইল দিয়ে, তা অস্বীকার করেনি। তো এই যুদ্ধে নেতানিয়াহু একঘরে হলো, ট্রাম্প একা হয়ে পড়লো। আগামী নির্বাচনে ট্রাম্প তার পরাজয় মোটামুটি নিশ্চিত করে ফেললো। ইরান কি পেল? আসেন ইরান এটা বলি একটা একটা করে। এই যুদ্ধে ইরান তার কয়েক দশক ধরে নিষিদ্ধ থাকা অবস্থা থেকে মুক্তি পেল। অর্থাৎ এখন ইরান আস্তে আস্তে তার পণ্য বিশ্ববাজারে সেল করতে পারবে। তেল, গ্যাস বিক্রি, আদার্স ইরানের অনেক পণ্য রয়েছে, এখন বিশ্ববাজারে যাবে, তার উপর থেকে যে নিষেধাজ্ঞা এগুলো উঠে যাবে। তেল ইরান মধ্যপ্রাচ্যের চেয়ে একটু কম দামে বিক্রি করবে না, একটু মানে ভালো দামে বিক্রি করবে, কম দামে। তার মানে ইরানের ক্রেতা এখন বাড়বে, মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে এখন ইরানের দিকে মানুষ ঝুঁকবে। খেয়াল করলেন? ২ নম্বর, কারণ ইরান এখন একটার পর একটা বোনাস দেবে, একটার পর একটা কি বলবো অফার করবে। এই অফারগুলি ইরানের খেলবে, আর মধ্যপ্রাচ্য দেখবে আর হ্যাঁ এটা কি হলো, আমেরিকা চাপে পড়ে যাবে, কারণ আমেরিকা তো মধ্যপ্রাচ্যের সাথে তেলের ব্যবসা করে। তারপরে দেখেন ইরানের যেই টাকাগুলো জব্দ ছিল, $২৪ বিলিয়ন, কল্পনা করেন এই টাকা এখন ইরান পাচ্ছে। তার মানে ইরান তার বিশাল অর্থনৈতিকভাবে একটা ধাক্কা সামলাবার সুযোগ পেয়ে $২৪ বিলিয়ন। ইরানে মার্কিন ডলারের সংকট ছিল, মানে কয়েক শত মার্কিন ডলার আনতে ইরানের ট্রাক ভরে তার নিজের কারেন্সি দিতে হয়, এত মান কম ইরানের টাকার। তারপর হরমুজ প্রণালীতে ৬০ দিন পর থেকে টোল আদায়, তার মানে প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার ইরানের ঘরে আসবে। ইরান তার তেল বিক্রি করবে বিশ্ববাজারে,
তার টাকা আসা শুরু হবে। খেয়াল করেন, ইরান যদি আরেকটি শর্ত যোগ করেছিল, তার হরমুজ প্রণালী দিয়ে যে সাবমেরিন কেবলটি গেছে, ফাইবার অপটিক বা যেটা ইন্টারনেট কেবল, এখান থেকে বড় অঙ্কে টাকা চার্জ করবে। এখান থেকেও একটা বড় টাকা আসবে। টাকা আর টাকা। ইরান এই যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে, কয়েকজন শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে। এদের প্রত্যেকেরই বয়স ৮০-এর উপরে। হয়তো কারো, কারো কয়েকজন শীর্ষ কমান্ডার ছিলেন যাদের বয়স ৬০-৭০-এর মধ্যে ছিল। কিন্তু ইরান ওই ব্যক্তিদের মৃত্যুর মধ্য দিয়ে জাগ্রত হয়েছে এবং ইরান একটা নতুন ফরম্যাটে গেছে। আর আপোস নয়। আগের ইরান অ্যাটাক করত, জবাব দিত, আপোসও করত, যুদ্ধবিরতি করত, সবই করত। আর এখন ইরান প্রতি অ্যাটাকের ১ ঘন্টার মধ্যে জবাব দিত। আগের ইরান সময় নিত, এখনকার ইরান সময় নেয় না। আগের ইরান মধ্যস্থতাকারী আসলে মেনে নিত, এখনকার ইরান মধ্যস্থতাকারীকে ১৪ বার ফেরত পাঠায় আমেরিকাকে, বলে আগে আমার শর্ত মানো। ইরান তার প্রত্যেকটা শর্ত মানতে বাধ্য করেছে একটা দেশকে, তারা কারা? পরাশক্তি, আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প একটা 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 করে ইরানের সব শর্ত মানতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কোনো শর্ত ইরান মানে নাই। তাহলে যুদ্ধে পরাজয় কার আর জয় কার বোঝা গেছে? কিন্তু ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করছে। এইটি তাকে করতে হবে। এটি না করলে তার রাজনীতি শেষ। মধ্যবর্তী নির্বাচনে সে গোহারা হারবে। আসেন, মধ্যপ্রাচ্যের সাথে ইরানের আরেকটি লাভ, মধ্যপ্রাচ্যের সাথে ইরানের দূরত্ব কমে আসছে। অর্থাৎ আরব দুনিয়া ইরানের সাথে এখন ধীরে ধীরে সম্পর্ক বৃদ্ধি করবে তার নিরাপত্তার জন্য। কিরকম? আপনি আমাকে শত্রু বানিয়ে রাখলে আমি আপনাকে খোঁচাবই। আপনাকে পেছন থেকে বাঁশ দেওয়ার জন্য আমি কাজ করব। কিন্তু আপনি যখন আমাকে বন্ধু বানাবেন, আপনি যখন অনেকগুলো কোলাবোরেশনে আমাকে যুক্ত করবেন, অনেকগুলো ফরম্যাটে আমাকে নিবেন, অনেকগুলো বিয়ের দাওয়াতে আমাকে দাওয়াত করবেন, অনেকগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অতিথি করবেন, আমাকে আপনার পাশে বসাবেন, আমি আপনার মধ্যে যে দূরত্বগুলো কেটে যাবে, আস্তে আস্তে আমরা বন্ধু হব। তো সৌদি আরব, আরব আমিরাত বা আরব কান্ট্রিগুলো ইরানকে এতদিন শত্রু মনে করত। ইরান সেই জায়গা থেকে ইরানের অবস্থান পরিবর্তন করেছে, পাকিস্তানের মাধ্যমে আরব এবং ইরানের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করেছে, যেটি আমরা দেখলাম আরব আমিরাত $10 বিলিয়ন ইরানকে ফেরত দিয়েছে। তার মানে আরবের সঙ্গে ইরানের দূরত্ব কমে গেছে। আর এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ইসরায়েল। এতদিন জুজুর ভয় দেখিয়ে আমেরিকা গালফে তার যে বেসগুলো বসিয়ে রেখে পেট্রোডলার পকেটে করে পালিয়ে ফিরেছিল, যেই জুজুর ভয় দেখিয়ে ইসরায়েল আরবকে, মানে ইরানের ভয়ের মধ্যে রেখে নিজের সুবিধা আদায় করেছিল আরবে বসে, সেই রাস্তাগুলো এখন বন্ধ হবে। এখন সেই জায়গাগুলোতে ইরান ঢুকে পড়বে, আস্তে আস্তে ইরান ঢুকে পড়বে এবং ইরান নিজেই মধ্যপ্রাচ্যকে বলবে, তোমাদেরকে আমি নিরাপত্তা দিব, আমি থাকলে আর কাউকে লাগবে না। কারণ ওই ২টা দেশ মিলে তোমাকে বাঁচাতে পারে নাই, আমি তোমাকে পারবো। তো এই জায়গাটা ইরান ঢুকে পড়বে এবং ইরানের সাথে আরবের বাণিজ্যিক সম্পর্কটা বাড়বে। এখানেও ইরানের লাভ, আরবেরও লাভ। এরকম অনেকগুলো ক্ষেত্রে ইরানের পুরোপুরি লাভ। বিশ্ববাজারে ইরান এখন দাঁড়াবে, ইরানের ভাবমূর্তি চেঞ্জ হবে, ইরান প্রত্যেকটা ফোরামে দাঁড়াবে, জাতিসংঘের শক্ত ভূমিকা থাকবে। বিশ্বের কাছে ইরানের গুরুত্ব বেড়ে গেছে। ইরান মধ্যপ্রাচ্যের এখন পরাশক্তি। ইরান মধ্যপ্রাচ্যের এখন সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সবাইকে এখন ইরানকে কর্নিশ করে চলতে হবে, সেলুট দিয়ে চলতে হবে। ইভেন ট্রাম্প, ইসরায়েল নতুন করে ইরানে আক্রমণের আগে এখন ১০০ বার ভাববে যে একবার আক্রমণ করে আমাদের কি কি হারাতে হয়েছে, এবার আক্রমণ করলে কি কি হবে। মানে এখন কোনো ছুতোয় ইরানকে আক্রমণ করার আগে তাদের অনেক বিষয় চিন্তা করতে হবে। এক, আমেরিকা আক্রমণ করে ট্রাম্প তার ক্ষমতা হারানোর পথে। এক, আমেরিকার পরাশক্তির তকমা থেকে ছিটকে পড়ার অবস্থা। এক, ইসরায়েল এক ঘরে হয়ে গেছে, সব দিকে তাদের ক্ষতি। এই অবস্থায় ইরান একটা বড় ফ্রেমে তার বিজয়টা পেয়েছে। ইরানের জনগণ রাস্তায় নেমে এখন উৎসব করছে। পাকিস্তানকে সবাই ধন্যবাদ দিচ্ছে, কারণ এখানেই সবচেয়ে বড় পাওয়ারফুল পজিশনে কাজ করছে পাকিস্তান। একদিকে পাকিস্তান ইরানকে সেভ করছে গোপনে, অনেকগুলো ভালো ভালো কাজ করেছে। ধারণা করা হচ্ছে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তান যুদ্ধ মনিটর করেছে। অর্থাৎ ইরান এবং পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, যদিও ফ্লাশ করছে না কেউ, কারণ এই ফ্লাশটা করলে পাকিস্তানের অবস্থাটা দুর্বল হয়ে যাবে আমেরিকার কাছে। কারণ বর্তমান আসিম মনির সরকারের সাথে ট্রাম্পের খুব ভালো মধুর সম্পর্ক আছে। তো সেই জায়গাটা পাকিস্তান সুবিধা নেওয়ার জন্যই কাজটি করছে। একদিকে গোপনে ইরানকে সহযোগিতা করেছে, তাদের যুদ্ধ বিমানকে গোপনে আশ্রয় দিয়েছে, তাদের অনেক সামরিক ব্যক্তিরা যারা টার্গেট আমেরিকা ইসরায়েলের, তাদেরকে পাকিস্তান তাদের মধ্যে আশ্রয় দিয়েছে, এমনও কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি প্রতি মুহূর্তে পাকিস্তান ইরানের স্বার্থকে বুঝেই ট্রাম্পের সাথে দুতিয়ালি করেছে। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য, ট্রাম্প তো ধরে আমি একটা জিনিস বুঝাই, একসময় ব্রিটিশরা যখন ছিল উপমহাদেশের রাজা হয়ে বাদশা হয়ে বসেছিল,
তখন হিন্দু মুসলিমরা কিন্তু একসাথে ছিল। ব্রিটিশ ছিল তাদের প্রধান শত্রু। তো হিন্দু মুসলিমরা এখন যেমন একটা জাতি বিদ্বেষ তৈরি হয়ে গেছে, তখন এরকম খুব একটা ছিল না। তখন এই হিন্দু মুসলিমরা মিলেই কিন্তু ব্রিটিশ খেদিয়েছে। ব্রিটিশরা আবার করছে কি ২ টা গ্রুপের মধ্যে বিরোধ তৈরি করে তারা এই দেশ ছেড়ে চলে গেছে। তো আমেরিকা সাদা চামড়ার তো, এরা যেমনই হোক এদের বিষয়গুলি পাকিস্তান বা ইরান বোঝে। এরা এদের স্বার্থে পাকিস্তানকে চুমু খাচ্ছে, আবার স্বার্থেই পিছন থেকে বাঁশ দেবে। তো পাকিস্তান সব বুঝে শুনেই এই দুতিলিটি এমনভাবে করেছে যেন এখানে শেষ পর্যন্ত বিজয়টা ইরানের পক্ষে থাকে, আবার ট্রাম্পও খুশি থাকে। ট্রাম্পের কাছেও পাকিস্তানের গুরুত্ব বেড়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে পাকিস্তান ভারতকে অনেকগুলো মেসেজ দিয়েছে যে বিশ্ব শক্তির অন্যতম আধার আমেরিকা এবং ইরান এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল পজিশনে থাকা ইরান এক পাকিস্তানকে গুরুত্ব দিতে পারে। পাকিস্তান এখন মানে কি বলবো গ্লোবাল অ্যাফেয়ার্স একটা খুব দুর্দান্ত পজিশনে চলে আসে। আর ছিটকে পড়েছে পাকিস্তান ভারত। এখন দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে আমরা এই যুদ্ধ বন্ধের যে ভূমিকা পাকিস্তান পালন করেছে এই জন্য একটা ক্রেডিট আমরা দিতে পারি। এটা নরেন্দ্র মোদী আবার সেখান থেকে ছিটকে পড়েছেন, জায়গা তৈরি করে ফেলেছেন আসিফ মনির বা শাহবাজ শরীফ। যদিও ইমরান খানের জন্য তাদের আবার নিচে নামতে হচ্ছে, কারণ আজকেও ইমরান খানকে পিমস হাসপাতালে তার চোখের চিকিৎসায় আনা হয়েছে, তার চোখে ইনজেকশন করা হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষা চলছে, তার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আসিফ মনির তাকে আস্তে আস্তে স্লো পয়জনিং করে এভাবে মেরে ফেলার দিকে নিচ্ছে। পাকিস্তানিরা জেগে উঠছে না। আসলে জেগে উঠে লাভটা কি বলেন? বাংলাদেশের মানুষ জেগে উঠছে না। ১৫.৫ বছর পর হাসিনাকে তাড়িয়েছে না? কি পরিবর্তন হয়েছে বলেন আমাকে কেউ? পরিবর্তন দেখছেন কোনো? আজকে ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে। দেখি শত, শত মানুষ ইসলামী ব্যাংকের দাঁড়িয়ে আছে, টাকা ঠিক মতো পাচ্ছে না। মানে ওই যে আতঙ্ক তৈরি হয়েছে, টাকা পাবো কি পাবো না? ম্যানেজারের রুমে গিয়ে আমি একটা চেক দিয়ে বললাম, ম্যানেজার স্পেশালি সাইন করে আমাকে সেই টাকাটা দিল। এই টাকাটা আমি কেন তুললাম? আরেকটা ব্যাংকে ট্রান্সফার করেছি। অল্প বেশি না তাও। কারণ আমার দৈনন্দিন খরচের জন্য টাকাটা আমি ট্রান্সফার করছি আরেকটা ব্যাংকে, কারণ ইসলামী ব্যাংকের বুথ থেকেও টাকা তুলতে পারছি না। না খেয়ে মরবো নাকি? আওয়ামী লীগের সময় কাজটা হয় নাই। এই ব্যাংকটাকে কেন এই পর্যায়ে নিয়ে গেল বিএনপি আমার মাথায় কাজ করে না। বিএনপির কোনো লাভ হলো কিনা আমি জানি না। কিন্তু ক্ষতিটা পুরোপুরি আমার চোখে পড়ছে। বিএনপির পুরো ক্ষতিটা। যতগুলো লোক এখানে ব্যাংকে আসে সবাই বিএনপিকে গালি দিতে, দিতে বেরোচ্ছে। লক্ষ, লক্ষ না কোটি, কোটি মানুষ এটার গ্রাহক এবং গ্রাহকের সঙ্গে আরো পরিবার। যদি ইসলামী ব্যাংকের কিছু হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী নির্বাচনে বিএনপি অনেক বড় ধাক্কা খাবে। কারা কি বুদ্ধি দেয় জানি না। আমি নিজেও তো বিএনপিকে ভালোবাসা একজন লোক। তো আমার মতো মানুষ যদি এই কাজে সন্তুষ্ট না হয়, যারা আমজনতা একেবারেই লোকাল চিন্তার লোক, তারা কি ভাববে? কি অদ্ভুত না, আমার টাকা ব্যাংকে আছে তুলতে পারছি না। দিচ্ছে না আমার প্রয়োজনে। কেনাকাটা করতে গেছি, কার্ড দিচ্ছি, ফেরত আসছে। মানে কি? এটা আওয়ামী লীগের আমলে হয়নি এত টাকা চুরির পরও। এমন একটা পিনিক ছড়িয়ে দিয়েছে যে মানুষ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। মানুষ সব টাকা তুলে ফেলতেছে এখন। নতুন পর্ষদ আসছে ব্যাংকে, শুনলাম নতুন। পুরো কমিটি ভেঙে দিয়েছে। এখানে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। পুরো আগের কমিটি ভেঙে নতুন কমিটি, এখন কি পুরোটাই বিএনপি বসাবে? তো বিএনপি যদি বসে এস আলমের মতো কিছু করবে না, গ্যারান্টি কি? নানান রকম টেনশন। একটা ব্যাংক তৈরি করেন, করে বাংলাদেশের শ্রেষ্ঠ বানান। কেউ বানিয়েছে সেটা কেড়ে নেওয়ার তো কোনো মজা নেই। আমরা এই রাষ্ট্রনীতি, এই সিস্টেম দেখতে চাই না। ১৫.৫ বছর পর যদি এখনো আমাদের এই টেনশন নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা আসলে কই? যেই লাউ সেই কদু কি হবে? বিএনপির কাছে জোর দাবি করছি ইসলামী ব্যাংকটাকে রক্ষা করেন। যাদের ব্যাংক তাদের হাতে তুলে দেন। তারা ছাড়া এই ব্যাংক কেউ আর দাঁড় করাতে পারবে না। যদি পারত, তাহলে বাংলাদেশের ওই এক ইসলামী ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংক দাঁড়াতে পারত। বাকি ব্যাংকের কি অবস্থা আমরা কম বেশি জানি। কারো সাফল্য কেড়ে নিয়ে কেউ বিজয়ী হয় না। আদ্দিনকে তার যদি কোনো অপরাধ থাকে সেটার তদন্ত করা হোক। কিন্তু পুরো আদ্দিনের লাইসেন্স যদি বাতিল করা হয়, এটা হবে দুঃখজনক। কারণ এখান থেকে বহু মানুষ সেবা পেয়েছে, চিকিৎসা পেয়েছে। রাষ্ট্রকে বলব যে সিদ্ধান্তগুলি নেন যেন জনগণের সমর্থন থাকে। জনগণের সমর্থন নেই এমন সিদ্ধান্তে লাভ হবে না। শিলং সালাউদ্দিন বিএনপিকে বাঁচাতে পারবে না, ডোবাতে পারবে। লিখে রাখেন। কারণ ইতিমধ্যে সালাউদ্দিনকে নিয়ে টোটাল সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, তাদের অনলাইনে যত রকম জরিপ চালাচ্ছে, তার অবস্থা খুব করুণ। সালাউদ্দিনের অবস্থা করুণ মানে কি? বিএনপির অবস্থা করুণ। অথচ মানুষ তারেক রহমানের কাছে আশাবাদী। তার দিকে সবাই তাকিয়ে আছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি অনেক কিছু করবেন, অনেক কিছু করতে পারেন। তিনি ডাইনামিক লোক, তার সেই যোগ্যতা আছে। কিন্তু বুঝতে পারছি না তার কি হাত বাঁধা কোথাও। আল্লাহ হাফিজ।